নমস্কার বন্ধুরা, এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। খুব সহজে একটা বৌদ্ধ ড্রয়িং কমপ্লিট করে দেখাবো। আশা করছি পুরো ভিডিওটা তোমরা দেখবে আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। কিন্তু খুব সহজেই বেসিক্স ওয়াটার কালার দিয়েই আমি এই ড্রয়িংটা আজ কমপ্লিট করে দেখাবো। তোমরা দেখতে থাকো আর ড্রয়িং কমপ্লিটের সাথে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। বেঁচে থাকতে গেলে কখনো কখনো একটু হিসেবে একটু স্বার্থপর হতে হয়। আপনি যার জন্য মাথাটাই কেটে দিতে প্রস্তুত, সে আপনার জন্য তার মাথার একটা চুলও ছিঁড়তে রাজি কিনা তা পরখ করে নিন। যে আপনার জন্য এক আঙুল ডোবায়, তার জন্য এক হাঁটু নামুন। যার জন্য আপনি এক হাঁটু নামেন অথচ সে এক আঙুলও ডোবায় না আপনার জন্য, তার জন্য আঙুল ভেজানোও বন্ধ করে দিন। সারল্য আর বোকামি ভিন্ন জিনিস। আপনার পৃথিবীটা তাদের জন্যই হোক যাদের কাছে আপনি একটা পৃথিবীর সমান। আপনার পৃথিবীতে তারাই থাকুক যাদের গোটা পৃথিবী জুড়ে আপনি বিরাজ করেন। এর বাইরে যারা, তাদের সাথে তেমন একটা না মিশলেও কিছু এসে যায় না। একটু হিসাব নিকাশ জীবনের অঙ্ককে না কষে আপনি বলুন, রক্তের সম্পর্কের বাইরে যে মানুষটি আপনার জন্য গায়ের ঘাম ঝরায়, সেই মানুষ আপনার কাছের চেয়েও কাছের, প্রিয়র থেকেও অধিক প্রিয়। এমন মানুষের জন্য আপনার দুয়ার আজীবনের জন্য খোলা থাকুক। কারণ পৃথিবীতে যেখানে রক্তের মানুষগুলোও পর হয়ে যায়, সেখানে পর কেউ যদি আপনার কাছে রক্তের মানুষের মতন হয়, তবে সে শুধু আপন নয়, আপন থেকেও বেশি কিছু। উত্তরাধিকার কিংবা অধিকার বলে যাদের আপনি আপনজন ভাবেন, স্বার্থে আঘাত হলে তাদেরই ভয়ানক চেহারা দেখে আপনি চমকে যাবেন। কিন্তু যে মানুষটা আপনার রক্তের কেউই হয় না, সেই মানুষটার তো আপনার কাছে তেমন কোনো স্বার্থও নেই। কি তার নিঃস্বার্থ কাজগুলি মাথায় তুলে রাখুন। রক্তের সবাই যেমন আপন হয় না, তেমনি রক্তের বাইরেও কখনো কখনো বড় আপন হয়ে যায়। আমাদের শুধু চিনতে হয় কে আপন কে আপন নয়। জানতে হয় একই গাছের জন্মানো সব ফুল ফল একই জাতের নয়। কিছু কিছু গাছে ধরা ফুল ফল আবার বেজাতেরও হয়। জীবনের দীর্ঘ একটা পথ তো কাছের জনদের জন্য বেছেছেন। এই ক্লান্তিকর জীবনের ফাঁক ফোকর ভেদ করে 2-4টে দিন তাদের জন্যও বাঁচুন, যারা আপনার আপন নয় কিন্তু আপনের চেয়েও বেশি কিছু হয়। যেভাবেই হোক ভালো থাকতে হবে। যে ভালো রাখে সে পর হলেও ঘর, যে ভালো রাখে না সে ঘর হলেও পর। কেমন লাগলো লেখাটা আপনাদের জানাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে। আর এরকম আরও ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। দেখতে দেখতে ড্রয়িংটা অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। এবার থার্ড টোন দিয়ে ফিনিশিং টাচ দেওয়ার পালা। বৌদ্ধ ধর্ম নিয়ে আমরা অনেকেই অনেক কিছু জানি। আমাদের বৌদ্ধ ধর্মে রয়েছে অষ্টাঙ্গিক মার্গ। এই নীতির কথা আমরা ছোটবেলায় বইতে অনেক পড়েছি। মহামতি গৌতম বুদ্ধ শুধু জীবনের অনিত্যতা, জীবনের দুঃখ দুর্দশা এবং পরমার্থিক জীবন দর্শন নিয়ে ভাবেননি। তিনি ভেবেছিলেন ব্যক্তিগত, সমাজ বা রাষ্ট্রীয় জীবন দর্শন নিয়ে, যা আমাদের প্রত্যেক মানুষের জন্য আজ অত্যন্ত অপরিহার্য। এমনকি ইহজগতিক মানবতার সামাজিক কল্যাণের জন্য। এই জন্যই বুদ্ধ তার নবধর্ম প্রচারের বাণীতে প্রথমেই পঞ্চবর্গীয় ভিক্ষুকদের নির্দেশ দিয়ে বলেছিলেন, হে ভিক্ষুকগণ, তোমরা বহুজনের হিত ও বহুজনের সুখের জন্য এবং সামগ্রিক কল্যাণের জন্যই চতুর্দিকে ছড়িয়ে পড়ো। তাই তো আমরা দেখি গৌতম বুদ্ধের শিক্ষা ছিল সম্পূর্ণ মানবিক, মনুষ্যবোধের এবং কুশল কর্মে উৎসাহ ব্যঞ্জন। বৌদ্ধ মতে শীল সমাধি প্রজ্ঞাময় জীবনের মধ্যে দিয়েই একজন মানুষের সর্বোত্তম জীবন গড়ে ওঠে,
যেখানে তিনি হন সত্য, সুন্দর ও নীতিবান এবং মানব জীবনের সর্বোচ্চ দুঃখ মুক্তি মার্গ লাভ করতে সক্ষম হন। দেখতে দেখতে প্রায় শেষ হয়ে এসেছে। থার্ড টোন দেওয়া কমপ্লিট, এবার ফিনিশিং টাচ। আমাদের দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বৌদ্ধ ধর্ম অবলম্বী মানুষদের বসবাস রয়েছে, যারা বুদ্ধ পূর্ণিমা একটা বিশেষ দিন হিসেবে পালন করে থাকে। বুদ্ধ পূর্ণিমা পালিত হয় শুধুমাত্র ভারতেই নয়, এছাড়া রয়েছে নেপাল, শ্রীলঙ্কা, বর্মা, ভুটান, থাইল্যান্ড, কোরিয়া আরও বিভিন্ন জায়গায়। গৌতম বুদ্ধের জন্মস্থান নেপালের লুম্বিনীতে। একটি ছোট্ট রাজ্যে রাজপরিবারের রাজপুত্র হিসেবে জন্মগ্রহণ করলেও বুদ্ধ বা সিদ্ধার্থ অল্প বয়সেই মানব জীবনের সত্য উপলব্ধি করেছিলেন। তার পিতাকে ব্রাহ্মণেরা সিদ্ধার্থের হয় একজন মহান রাজা বা মহান ঋষি হওয়ার বিষয়ে সতর্ক করেছিলেন। তার জন্মের 12 বছর আগে এই ভবিষ্যৎবাণী করা হয়েছিল। রাজা তার ছেলেকে তপস্বী হতে বাধা দেওয়ার জন্য প্রাসাদের দেয়ালের মধ্যে বন্দি করে রেখেছিলেন। বিলাসিতা, তলোয়ার, তীরন্দাজ, দৌড়, সাঁতার এবং কুস্তিতে প্রশিক্ষিত হওয়ার সত্ত্বেও তার ভাগ্য তাকে ধরে ফেলে। তিনি রাজকীয় বিলাসের ছায়া থেকে বেরিয়ে আসতে এবং বিশ্ব সম্পর্কে আরও জানতে সংগ্রাম করেছিলেন। তিনি জীবন মৃত্যুর বৃত্ত সম্পর্কে জানতে আগ্রহী ছিলেন। তিনি দুর্গের প্রাচীর ছেড়ে পৃথিবীতে আসার সিদ্ধান্ত নেন। তিনি তার স্ত্রী এবং পুত্রকে নীরব বিদায় জানান এবং জন্ম, পুনর্জন্ম, মোক্ষ বা মোক্ষ লাভের প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেন। বহু বছর পরে তিনি আলোকিত হন এবং বুদ্ধ হন। বৈশাখ মাসের একটি পূর্ণিমা ছিল, সেই থেকে এই দিনটিকে স্মরণ করে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। বিদায় বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।